সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের। এদিকে 5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন ট্রাম্প। অপরদিকে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আরও থাকছে যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। এবং সবশেষে থাকছে প্রমাণ দিতে ব্যর্থ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি একথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাবানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাবানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, তারা যদি রাজনৈতিক সমাধান চায় তবে আমরা প্রস্তুত, আর তারা যদি যুদ্ধ চায় ইরান সেটির জন্য তৈরি। উল্লেখ্য, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান কখনো যুদ্ধবিরতি চায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধও করেনি ইরান। ট্রাম্পের এই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েকটি সম্ভাব্য অর্থ খুঁজে পেয়েছে গণমাধ্যমটি। 1. ট্রাম্প যুদ্ধটি হেরে গেছেন। যুদ্ধকালীন সব ধরনের কৌশল পরীক্ষা করেছেন ও প্রয়োগ করেছেন ট্রাম্প। তবে তিনি বুঝতে পেরেছেন যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করতে পারবেন না, তাই যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই সবচেয়ে ভালো পথ হিসেবে দেখছেন। এমনকি যদি তিনি ভুল সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যান তাতেও কোনো লাভ হবে না। 2. প্রতারণার আশ্রয়। যদিও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো অর্জন করতে পারেনি, তবুও ট্রাম্প নানা ধরনের কৌশল ও প্রতারণার আশ্রয় নিতে পারেন। এর মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা একটি। ট্রাম্প দাবি করতে পারেন যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের একই প্রশাসন বা তাদের আঞ্চলিক সহযোগী ইসরায়েল আবারও সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। তাসনিমের প্রাপ্ত তথ্যের অনুযায়ী ইরানি কর্মকর্তারা এ ধরনের সম্ভাবনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তারা এটি হালকাভাবে নিচ্ছেন না। 3. প্রক্সি যুদ্ধ চালাবে। যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে যাবে, কিন্তু ইসরায়েল লেবাননে যুদ্ধ চালিয়ে যাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাতে। তবে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে, তারা একতরফাভাবে যুদ্ধ থেকে বেরিয়ে গিয়ে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে দিতে পারবে না। 4. নৌ অবরোধ। মার্কিন বাহিনীর নৌ অবরোধ অব্যাহত থাকলে তা মানেই শত্রুতার অব্যাহত থাকা। অবরোধ যতদিন থাকবে ইরান অন্তত হরমুজ প্রণালী খুলবে না এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভাঙবে। 5. যুদ্ধের প্রভাব। ওয়াশিংটনের ধারণা ইরানের পরিস্থিতি 12 দিন যুদ্ধ পরবর্তী সময়ের মতোই। তবে বর্তমান পরিস্থিতির একটি মৌলিক পার্থক্য হল হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের এই ছায়া বজায় রাখতে চায় তাহলে তাদের বুঝতে হবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অপরদিকে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। বিনিয়োগ সম্পর্কিত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার 23 এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ নিরীক্ষণ নিশ্চিত করতে এবং নিজের পদ যেন তদন্তে কোনো প্রভাব না ফেলে এই বিবেচনা থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়ে বড়। আমার 46 জন সহযোদ্ধার রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত এই সরকার নিয়ে কেউ প্রশ্ন তুললে তার জবাব হলো নৈতিকতা।
36 বছর বয়সী গুরুং জানুয়ারিতে জেনজি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, যদিও তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি প্রকৃতপক্ষে মিলেনিয়াল প্রজন্মের, জেনজি নয়, যারা মূলত দুর্নীতি বিরোধী ও জবাবদিহিতার দাবিতে আন্দোলনটি সংগঠিত করেছিল। বালেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠনের পর গত 27 মার্চ গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এদিকে দুর্নীতি বিরোধী অভিযানে পুলিশ বিতর্কিত ব্যবসায়ী দীপক ভট্টকে মানি লন্ডারিংয়ের অপচারে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রতি গুরুংয়ের সঙ্গে ভটের সম্ভাব্য সম্পর্ক ও অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গুরুংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ অনেকের কাছেই বিস্ময়কর ছিল। দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখাককে গ্রেফতার নির্দেশ দেন। আরও থাকছে, যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কড়কড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা ইরানি নৌবাহিনী এবং ইসলামিক রিপাবলিক কোরের অনুমতি না পাওয়ায় প্রণালী পার হতে পারছে না। একই কারণে আরেকটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ সরকার বিষয়টি দ্রুতনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এক বৈঠকে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটির নিরাপদে প্রণালী অতিক্রমের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনও জানিয়েছে অনুমতি পাওয়ার জন্য দ্রুতনৈতিক প্রচেষ্টা চলছে। জাহাজটি বর্তমানে প্রায় 37,000 টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালী অতিক্রম করার কথা ছিল। তবে দুবার চেষ্টা করেও ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটি এখন আটকে আছে। ঢাকায় দ্রুতনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক দূতাবাসরা বলছেন, পররাষ্ট্র নীতিতে নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ আশা করছে দ্রুতনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে। এবং সবশেষে থাকছে, প্রমাণ দিতে ব্যর্থ ভারত, ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। পেহেলগ্রাম হামলার প্রথম বার্ষিকীতে বুধবার ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে নয়াদিল্লি। এক বিশেষ টেলিভিশন ভাষণে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে স্বাধীন তদন্তের আহ্বানও ভারত এড়িয়ে গেছে। দীর্ঘদিনের প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বী দেশ গত বছরের মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে, যখন ভারত পাকিস্তানের উপর বিনা উস্কানিতে হামলা চালায়। এর আগে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই নয়াদিল্লি ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। পাকিস্তান তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। অভিযোগের পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বেআইনি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে কয়েকজন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা সদস্য নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তান ৭টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে ৩টি রাফাল ভূপাতিত করে, ডজন খানেক ড্রোন ধ্বংস করে এবং একটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাতের অবসান ঘটে। আজকের বক্তব্যে তারার বলেন, পেহেলগাম ঘটনার শূন্যতা, অযৌক্তিক চিন্তা, ভুয়ো অহংকার, ঔদ্ধত্য এবং লোভের দ্বারা চালিত মানসিকতার প্রতিফলন। তিনি যোগ করেন, ১ বছর পেরিয়ে গেল এ ঘটনার বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে পারেনি ভারত। তিনি বলেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উপস্থাপন করে, আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধগুলোকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখাতে চায়। তারারের ভাষ্য, সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা হলেও তা বাইরে চাপিয়ে দেওয়া হয়, আর আইআইওজেকে একটি স্বীকৃত আন্তর্জাতিক ইস্যু হওয়া সত্ত্বেও ভারত সেটিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরছে। মন্ত্রী আরও বলেন, পেহেলগাম ইস্যুতে ভারতের আচরণ তাদের অতীতের ফলস ফ্ল্যাগ কৌশলের চেনা ছকের ধারাবাহিকতা এবং তারা ঘটনাটি মোকাবেলায় অপরিণত পদ্ধতি অবলম্বন করেছে।
তিনি উল্লেখ করেন, যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দেন তখন ভারত তা এড়িয়ে যায় এবং অর্থবহ কোনো সাড়া দেয়নি। এতে ঘটনার প্রকৃতি নিয়ে সন্দেহ আরও জোরদার হয়। তার আর বলেন, ঘটনাটির মাত্র 10 মিনিটের মধ্যে এফআইআর দায়ের করা হয়, যা ঘটনাস্থল ও থানার দূরত্ব বিবেচনায় অস্বাভাবিক এবং পূর্ব প্রস্তুতির ইঙ্গিত দেয়। তিনি জানান, আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তি ও থিঙ্ক ট্যাঙ্কগুলো এ ঘটনায় গুরুতর প্রশ্ন তুলেছে। তারারের মতে, ফলস ফ্ল্যাগ ঘিরে নির্মিত বর্ণনা বিশ্বমঞ্চে টেকসই হয় না এবং ভারত এখনও তাদের দাবির পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা যুদ্ধাবস্থা তৈরির চেষ্টা করেছে এবং ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে, যার বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিস্তৃত প্রসঙ্গে তিনি বলেন, হিন্দুত্ববাদী মতাদর্শের অধীনে ভারতের সংখ্যালঘুরা অধিকার বঞ্চিত হচ্ছে এবং মুসলমানরা সংহিংসার শিকার হচ্ছে। তার দাবি, ভারত সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে এবং বিশ্বজুড়েও এমন কর্মকাণ্ডে জড়িত। বিদেশি শিখ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা এবং কুলভূষণ যাদবের গ্রেপ্তারের উদাহরণ টেনে তিনি এসব অভিযোগ তোলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে এবং বিএলএ এবং টিটিপির মতো গোষ্ঠীগুলোকে পাকিস্তানকে অস্থিরতার জন্য ব্যবহার করা হচ্ছে। এ সম্পর্কিত তথ্য আন্তর্জাতিক মহল এবং বৈশ্বিক গণমাধ্যমের সঙ্গে ভাগ করা হয়েছে বলেও তিনি জানান। জাফর এক্সপ্রেস হামলা ও খুজদার ঘটনার মতো উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা পাকিস্তানে অস্থিরতা সৃষ্টিতে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। তার আর বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান প্রতিশ্রুত এবং এ লক্ষ্যে পুরো জাতি ঐক্যবদ্ধ। সার্বভৌমিকতা, মর্যাদা এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং সন্ত্রাস মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় মিলিটারি নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নতুন কোনো অভিযান চালানোর হুমকি তাদের ব্যর্থতা ও পরাজয়ের প্রতিফলন। যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব তাৎক্ষণিক এবং কঠোরভাবে দেওয়া হবে। মার্কা এ হক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এতে পাকিস্তান নির্ণায়ক বিজয় অর্জন করেছে এবং বিশ্বব্যাপী এর স্বীকৃতি পাচ্ছে। বিপরীতে ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা সদাধা ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান শান্তির জন্য কাজ করে যাচ্ছে এবং বেসামরিক এবং সামরিক নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষায় সম্পূর্ণ সমন্বিত। তার আর বলেন, পাকিস্তান একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তিনি দেশের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন।